রাজধানীর কামরাঙ্গীরচরের হাসাননগর থেকে 5 দিন আগে নিখোঁজ হন ব্যবসায়ী নূর আলম। পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দ্বারস্থ হন থানা পুলিশের। তদন্তে নামতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর এক তথ্য। নূরে আলম কামরাঙ্গীরচর এলাকার একজন কাপড় প্রিন্ট ব্যবসায়ী। ওনার ছোট্ট একটা কারখানা আছে কামরাঙ্গীরচর থানাধীন জারহাটি চৌরাস্তা এলাকায়। গত এখন থেকে অনুমান মাসখানেক আগে উনি এই কারখানাটি চালু করেন। একটা ছোট্ট কারখানা, উনি নিজে এখানে কাজ করতেন এবং ওনার একজন কর্মচারী ছিল যার নাম মিরাজ, বাড়ি পটুয়াখালী। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং কারখানাটি উনি যখন চালু করা শুরু করেন তখন তার অন্তত 5-7 দিন পরে, অর্থাৎ এখন থেকে 20-25 দিন আগে উনি মিরাজকে ওনার কর্মচারী হিসেবে নিয়োগ দান করেন এবং কারখানাটি যে ছাপা কাজ, কাপড় ছাপার কাজ, এই কাজগুলো চলছিল এর মধ্যে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যবসায়ী নূরে আলম কিন্তু ওই কারখানাতেই রাত্রি যাপন করতেন। ওনার ফ্যামিলি ময়মনসিংহে থাকতো, ওনার বাড়ি ময়মনসিংহে, উনি ওনার ফ্যামিলি ময়মনসিংহে থাকতেন এবং উনি এই কাজের সুবাদে কামরাঙ্গীরচর ওই ফ্যাক্টরিতেই রাত্রি যাপন করতেন এবং ওনার যে কর্মচারী মিরাজও এই কারখানাতেই ওনার সাথে রাত্রি যাপন করতেন। বৃহস্পতিবার 5 ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসাননগর থেকে নিখোঁজ হন স্ক্রিন প্রিন্ট কারখানার মালিক নূর আলম। 10 ডিসেম্বর কারখানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত কারখানার শ্রমিক মিরাজ, তার বন্ধু জিহাদ, শিপন ও রিফাত। এরই মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মিরাজ তার কিছু পরিচিত বন্ধুকে আমন্ত্রণ জানায় এই কারখানায় তার সাথে রাত্রি যাপন এবং আড্ডা দেওয়ার জন্য। যেহেতু কারখানাটাতে কোনো আলাদা কোনো কক্ষ নেই এবং একটা বড় রুম পুরোটাই, ভিতরে শুধু একটা ওয়াশরুম আছে। তো ওয়াশরুমের দুই পাশে 2টা বেড, একদিকে মালিক নূরে আলম ঘুমাতেন আর অন্যদিকে মিরাজ ঘুমাতেন। তো মিরাজ তার বন্ধুদেরকে ওখানে রাত্রে আমন্ত্রণ জানায় আড্ডা দেওয়ার জন্য এবং বন্ধুরা তার ডাকে সাড়া দিয়ে 3 জন বন্ধু, একজন শিপন, রিফাত এবং জিহাদ, এই 3 জন বন্ধু এবং পরিচিত, তারা পুরো পরিচিত, তারা এখানে আসে। নূরে আলম যখন রাত্রে ঘুমিয়ে পড়েন তখন এই 4 জন পাশের বেডে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন। তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নূরে আলমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে নূরে আলম জিজ্ঞেস করেন যে তার কর্মচারীকে, তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ, তাস খেলছো কেন? এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মিরাজের যে বন্ধুদের একজন জিহাদ আবার এখানে সম্পর্কে যে শিপন আছে, একজন শিপনের শ্যালক। তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নূরে আলমের মাথায় আঘাত করলে সাথে সাথে নূরে আলম ওখানে লুটিয়ে পড়েন এবং উনি অজ্ঞান হয়ে যান। ঘটনার সাথে সাথে মিরাজ এবং শিপন এবং তার শ্যালক জিহাদ ঘটনাস্থল ত্যাগ করেন। তখন মিরাজ এবং রিফাত ওখানে অবস্থান করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে ওনার শারীরিক অবস্থাটি তাদের মতো করে। তাদের পরীক্ষায় দেখা যায় লোকটা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, অর্থাৎ উনি মারা গেছেন, এটা তাদের ভাষ্য অনুযায়ী। তখন মিরাজ এবং রিফাত নূরে আলমকে তাদের বেডের যে পার্শ্ববর্তী জায়গায় একটি ওয়াশরুম ছিল, টয়লেট ছিল, টয়লেটে টেনে নিয়ে যেয়ে তার মুখে স্কচ টেপ দিয়ে বন্ধ করে দেয় এবং তার ভাষ্যমতে তখন সে মারা গেছে। জানা যায় কারখানার ভেতরেই শ্রমিকরা জুয়া খেলছিলেন। এ সময় কারখানার মালিক তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কর্মচারীরা আলমের মাথায় আঘাত করে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আলমের। পরে শ্রমিকরা কারখানার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে মাটিতে গর্ত খুঁড়ে তাকে চাপা দিয়ে দেয়। এভাবেই আলম হত্যার ঘটনার বর্ণনা জানিয়েছেন লালবাগের ডিসি জসিমউদ্দিন। তখন সে পুনরায় তার ওখান থেকে চলে যাওয়া শিপন এবং জিহাদকে ফোন করে যে তোমরা এই অবস্থা করে চলে গেলা, এখন আমি এটা নিয়ে কি করব। তখন মিরাজের ভাষ্য অনুযায়ী তারা বলে যে ঠিক আছে, আমরা আসছি। তো তারা আসার 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় নেয়। এই সময়ের মধ্যে মিরাজ এবং রিফাত, ওই রুমে 2টা চাকু ছিল, গৃহস্থালিতে ব্যবহৃত হয় এরকম চাকু, সেই চাকু দ্বারা গলা কেটে ফেলে, তবে বিচ্ছিন্ন করেনি, তারা গলাটি কেটে ফেলেছে, অর্থাৎ জবাইয়ের মতো করে ফেলেছে। জবাইয়ের মতো করে সাথে সাথে তার কোমরের উপর অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত এই 2টি অংশে ওই ধারালো চাকু এবং হাতুড়ি দ্বারা আঘাত করে
আলাদা করে ফেলে। এর মধ্যে ওরা দুজনও চলে এসে চারজনে মিলে ওই রুমে থাকা বিভিন্ন তোয়ালে, গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের মতো করে ফেলে। প্যাকেটের মতো করে ওই যে রুমে যে ছাপার কাজে ব্যবহৃত বড় টেবিলের মতো, ওই টেবিলের একটা কোনায় একপাশে ঢালাইকৃত যে জায়গাটা আছে, হালকা ঢালাইকৃত, নিচে ইট, উপরে সিমেন্টের প্রলেপ দ্বারা এরকম ঢালাইকৃত একটা জায়গায় তারা একটা গর্ত খুঁড়ে ওখানে ওই লাশটাকে মাটি চাপা দেয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।